তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সাউন্ড প্লাস তোমার ভিডিও দুটা ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। এমডি নাহিয়ান বলছে হ্যালো, হাই। শেফা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? মালিয়া বলছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। নাহিয়ান আগে থেকে বোর্ড ধরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা অ্যাকচুয়ালি তোমার এসএসসিদের পড়েছিলাম, পড়ার ওটা মেনশন হয়নি তো ওই কারণে এটা রয়ে গেছে। ছবি তোলা দরকার ছিল এটা। আচ্ছা যাই হোক, তোমরা একটা কাজ করো, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একটু মেনশন করে দাও, তাহলে তারা ক্লাসটা দেখতে পাবে এবং চাইলে তোমরা শেয়ার করতে পারো, এটা তোমাদের একান্ত পার্সোনাল ম্যাটার। আচ্ছা ছোয়া বলছে হ্যালো স্যার, হাই। শাহাদিত্য স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। নুসরাত জাহান শামীম বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সীমান্ত চৌধুরী নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ঋত্বিক দাস বলছে নমস্কার ভাই। নমস্কার। শাহাদিত্য বলছে সাউন্ড ক্লিয়ার। শেফা বলছে সাউন্ড এন্ড ভিডিও ক্লিয়ার। ওকে ঠিক আছে, তো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেব। এটা বুঝে নিচ্ছি। আমরা শুরু করব আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল বা ডাব্লিউবিসি। তো চলো আমরা শুরু করতেছি ফ্রম দ্য টপিক অফ ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল বা হোয়াইট ব্লাড সেল। তবে এদেরকে আমরা কর্পাসল বলতে পারি না, বিকজ এই যে এখানে C4 সেল বলা হয়, কারণ এদের কিন্তু নিউক্লিয়াস আছে। ওকে, এই জন্য এদেরকে অনেকে সেল বলে, বুঝতে পারছি? তো তুমি চাইলে কর্পাসল বলতে পারো, আবার সেলও বলতে পারো। আবার কর্পাসল বলাটা অতটাও যুক্তিযুক্ত না, বিকজ এটা কিন্তু বিভাজিত হইতে পারে এবং এটা বিভাজিত হয়ে বিভিন্ন কোষ তৈরি করে, আমরা দেখবো। হ্যাঁ একটু পরে দেখতে পাবো। এই হোয়াইট ব্লাড কর্পাসল বা হোয়াইট ব্লাড সেল নিয়ে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। চলো দেখি আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে। প্রথমত, এরা বর্ণহীন। যদিও এখানে শ্বেত বলে একটা ওয়ার্ড আছে, গত ক্লাসে বলছি যে শ্বেত বা সাদা কিংবা কালো এগুলো হচ্ছে বায়োলজিতে কোনো কালার নাই, এগুলো হচ্ছে কালারলেস। ওকে, সো যেহেতু এরা শ্বেত রক্তকণিকা, তো শ্বেত যেহেতু কোনো কালার না, এর জন্য এদেরকে ধরা হয় এরা বর্ণহীন। বুঝতে পারছি? বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন হয় যে নিচের কোনটি শ্বেত রক্তকণিকার বর্ণ, তো তোমরা অ্যান্সার কি করবো? বর্ণহীন। অপশনে কিন্তু শ্বেত ওয়ার্ডটাও থাকবে, সো বি ভেরি কসাস। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে বর্ণহীন। 2 নম্বর যে ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, এই শ্বেত রক্তকণিকাকে বলা হয় আমাদের বডির আণুবীক্ষণিক সৈনিক। কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। কেন আণুবীক্ষণিক সৈনিক বলা হয়? সৈনিকেরা কি করে? সৈনিকদের কাজ হচ্ছে তারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই যুদ্ধে তোমার মারপিট করে বা যুদ্ধে মনে করো বিভিন্ন গোলাগুলি করে, তাই না? দেন তারা কি জয়লাভ করে বা মারা যায়, যে কোনো একটা, তাই না? মানে এক কথা যদি বলি আমরা, সৈনিকদের কাজ হচ্ছে আমাদের দেশকে প্রতিকূল পরিবেশ বা তোমাদের একটা মানে যখন অপর একটা দেশ থেকে যখন আক্রমণ হবে তখন আক্রমণকে প্রতিহত করা। বুঝতে পারছি? এটা হচ্ছে সৈনিকদের কাজ। ঠিক সেরকম ভাবে ডাব্লিউবিসির একটা কাজ হচ্ছে কি, যখন আমাদের বডিতে ফরেন কোনো জীবাণু আসবে সেই জীবাণুকে প্রতিহত করা বা তাদেরকে মেরে ফেলার কাজ করে আমাদের ডাব্লিউবিসি। এই জন্য তাদের বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। আণুবীক্ষণিক কেন? কারণ এদেরকে এই ডাব্লিউবিসি গুলো খুবই ক্ষুদ্র এবং এদেরকে আমরা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারি না। ওকে, 3 নম্বর যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আরবিসি এবং ডাব্লিউবিসির যে অনুপাত। যদি তুমি 1 মিলিলিটার রক্ত নাও, সেখানে যদি তুমি এই আরবিসি পাও 700টা, যদি আরবিসি মলিকিউল পাও 700টা, মনে করো না 700টা আরবিসি আছে, আরবিসি কণা আছে, তাহলে তুমি সেখানে ডাব্লিউবিসি পাবে একটা।
বুঝতে পারছেন? তো যেহেতু ডাব্লিউবিসি পরিমাণ সংখ্যায় কম, এজন্য এদেরকে বলা হয়, মানে এরা কি, যেহেতু সংখ্যায় কম, তার মানে কিভাবে তারা মিলিত হবে বলতো? যদি তারা সাইজে বড় হয় তাইলে তো ব্যাপারটা ব্যালেন্স হবে, তাই না? তো এই জন্য ধরা হয় ডাব্লিউবিসি গুলা আকারে বড়। ক্লিয়ার? মূলত এরা আকারে বড় হয়ে থাকে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করছো, একটু কমেন্টগুলো দেখিয়ে নিই। অঙ্কন দাস তন্ময়, ভালো আছেন ভাই? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো কিনা জানাইও। প্রিয়াংশু দত্ত অয়ন বলছে নমস্কার ভাই। হ্যাঁ নমস্কার। চিত্রা বলছে এইটাই কি প্রথম নাকি আরো চলে গেছে? না, এটাই প্রথম, আমি এটা দিয়ে স্টার্ট করছি। ওকে ঠিক আছে, সো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এবার আমরা চলে যাব ডাব্লিউবিসি যে প্রকারভেদ আছে সেগুলোতে। তো তোমরা ডাব্লিউবিসি যে প্রকারভেদ, এটা এদেরকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি ক্লাসিফিকেশন। ডাব্লিউবিসি হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে এক গ্র্যানুলোসাইট। দেখো ওয়ার্ডগুলোকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এগুলো এমসিকিউর জন্য পড়বা, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য পড়বা। একটা হচ্ছে এক গ্র্যানুলোসাইট এবং আরেকটা হচ্ছে গ্র্যানুলোসাইট। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যানুলোসাইট। একটা এক ধরনের ডাব্লিউবিসি হচ্ছে এক গ্র্যানুলোসাইট, আর এক ধরনের ডাব্লিউবিসি হচ্ছে গ্র্যানুলোসাইট। তো এক গ্র্যানুলোসাইট কারা? দেখো এখানে একটা ওয়ার্ড আছে, তোমরা দেখতে পাবা গ্র্যানুলো। এই গ্র্যানুলো ওয়ার্ডটা হচ্ছে গ্র্যানুলা থেকে আসছে। এই গ্র্যানুলা কথার মানে হচ্ছে দানা। কি? এর হচ্ছে দানা বা দানাদার। সাইট মানে তো কণিকা, আর এ মানে কি? এক কথার মানে হচ্ছে নাই। অর্থাৎ যে সকল সাইট বা কোষ বা রক্ত কণিকাতে কি নাই, বা যে সকল ডাব্লিউবিসিতে কোনো প্রকার দানা নাই, তাদেরকে আমরা কি বলবো? অদানাদার রক্তকণিকা বা অ্যাগ্রানুলোসাইট। আবার এখানে দেখো গ্র্যানুলো মানে দানাদার, সাইট মানে কোষ, তার মানে কি দাঁড়াচ্ছে? যে সকল ডাব্লিউবিসি বা যে সকল শ্বেত রক্তকণিকাতে দানা আছে তাদেরকে আমরা কি বলবো? এই গ্র্যানুলোসাইট। ওকে আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, এই অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আবার কিছু এক্সাম্পল আছে, গ্র্যানুলোসাইটের কিছু এক্সাম্পল আছে। এখন তোমরা বইতে পড়ে থাকবে, হয়তো 9-10 এ পড়ছো যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, পিটিসিটিসি অনেক কিছু পড়ছো, তাই না? তো এগুলা কোনটা কার প্রকারভেদের অংশ সেটা তোমাকে জানতে হবে। বুঝতে পারছি যে কোনটা অ্যাগ্রানুলোসাইটের অংশ, কোনটা গ্র্যানুলোসাইটের অংশ, সেগুলা থেকে পরীক্ষা প্রশ্ন হয় যে নিচের কোনটি অ্যাগ্রানুলোসাইট বা নিচের কোনটি গ্র্যানুলোসাইট। তো আগে আমরা এটা শিখি যে কোনটা গ্র্যানুলোসাইট বা কোনটা গ্র্যানুলার এবং কোনটা কি অ্যাগ্রানুলার, মানে কোনটা দানাদার এবং কোনটা অদানাদার। আমরা একটু দানাদারটাকে খেয়াল করি যে দানাদার মানে কি, মানে এর ভিতরে দানা আছে, যদি দানা থাকে তাহলে একে আমরা কি করতে পারি? ফিল করতে পারি, পারি কিনা বলো? ভিতরে দানা আছে তার মানে এটাকে ফিল করা যাবে, রাইট? তাহলে এই গ্র্যানুলোসাইট যারা, তাদের নামের শেষে কি থাকবে? ফিল ওয়ার্ডটা থাকবে। কি থাকবে? ফিল ওয়ার্ডটা থাকবে। তাহলে যারা গ্র্যানুলোসাইট তাদেরকে আমরা কি করতে পারি? তাদেরকে আমরা ফিল করতে পারি। And that's why এদের নামের শেষে কি এই ফিল ওয়ার্ডটা থাকবে। বুঝতে পারছি? কি থাকবে? ফিল ওয়ার্ডটা থাকবে। তো এরকম ফিল ওয়ার্ড দিয়ে কি কি আছে? আছে নিউট্রোফিল, দেখো নিউট্রোফিল আছে, ইউসিনোফিল, এবং বেসোফিল। আর কিন্তু ফিল দিয়ে কোনো ওয়ার্ড নেই। তাহলে আমরা শিখে গেলাম যে গ্র্যানুলোসাইট কারা, শেষে ফিল যাদের থাকবে তারাই কি মূলত গ্র্যানুলোসাইট। এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে তারা কি? তারা হবে অ্যাগ্রানুলোসাইট। কিরকম? আমরা এখানে অ্যাগ্রানুলোসাইটের দুইটা প্রকারভেদ পাবো, একটা হচ্ছে লিম্ফোসাইট এবং আরেকটা হচ্ছে মনোসাইট। ক্লিয়ার? একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা কি? মনোসাইট। তাহলে এই পর্যন্ত কোনটা কি আমরা পারবো না। তোমাকে যদি প্রশ্ন করে যে নিচের কোনটি গ্র্যানুলার বা গ্র্যানুলোসাইট, তাহলে কি হবে বলতো? যেহেতু গ্র্যানুলার বা গ্র্যানুলোসাইট মানে কি? তারা দানাদার, অর্থাৎ এরা কি? এদেরকে আমরা ফিল করতে পারবো। তার মানে এটা ওয়ার্ডের নামের শেষে কি থাকবে? ফিল ওয়ার্ডটা থাকবে, রাইট? তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। ওকে, আর যদি এভাবে কোশ্চেনটা হয় যে নিচের কোনটি দানাদার লিম্ফোসাইট না,
ডাব্লিউবিসি আরেক নাম কিন্তু লিউকোসাইট, গত ক্লাসে বলছিলাম যে নিচের কোনটি গ্র্যানুলার লিউকোসাইট না বা গ্র্যানুলোসাইট না, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, যেহেতু গ্র্যানুলার বা গ্র্যানুলোসাইট না, তার মানে কি সেটা অ্যাগ্রানুলোসাইট, তাহলে অ্যাগ্রানুলোসাইটের অ্যান্সারটা হবে রাইট। তাহলে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কি ফিল আছে? নাই, তার মানে যেখানে ফিল থাকবে না সেটাই কি অ্যাগ্রানুলোসাইট, আর যেখানে ফিল থাকবে তারা কি গ্র্যানুলোসাইট। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আরেকটা অ্যাগ্রানুলোসাইট আছে, ঠিক আছে। তো এটাকে আমরা রক্ত কণিকা হিসেবে মানে মনোসাইটের ভিতরেই এটা থাকে, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। মনোসাইটের ভিতরে কি থাকে? ম্যাক্রোফেজ থাকে। এটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব। ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ কিন্তু এক ধরনের কি, এই ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের অ্যাগ্রানুলোসাইট, এক ধরনের অ্যাগ্রানুলোসাইট। ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের অ্যাগ্রানুলোসাইট, বুঝতে পারছি? ওকে, তাহলে তোমাকে যদি বলো ম্যাক্রোফেজ এটা কি লিউকোসাইট নাকি অ্যাগ্রানুলোসাইট না গ্র্যানুলোসাইট, কি এটা? এটা কি এক ধরনের অ্যাগ্রানুলোসাইটেরই একটা পার্ট, বুঝতে পারছি? তাহলে দেখো এখানে কিন্তু ফিল নাই, ফিল আছে? ফিল নাই, তাহলে এটা কি অ্যাগ্রানুলোসাইট। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? এবং প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, বাচ্চা কাচ্চা একটু জয়েন করুক, ক্লাস করুক, করোনায় হাঁপায় উঠছে সবাই। ওকে, সো প্রত্যেকে আমাকে একটু জানিয়ে দাও এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের, ইচ এন্ড এভরিওয়ান প্রত্যেকে আমাকে জানিয়ে দাও। ওকে, স্বপ্নেল দেব বলছে প্রেজেন্ট, শাহাদিত্য বলছে বুঝছি। এই বাচ্চারা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা, ইচ এন্ড এভরিওয়ান। সীমান্ত চৌধুরী বলছে ম্যাক্রোফেজটা রিপিট করবেন প্লিজ। ওকে, ম্যাক্রোফেজ কিছুই না, সেটা হচ্ছে মনোসাইটের একটা অংশ। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, একটু পরেই করতেছি, হ্যাঁ, এই অংশে যাওয়ার পর। যখন মনোসাইট গুলা রক্তে থাকে তখন তারা মনোসাইট, আর যখন তারা কোষিক জালিকা ভেদ করে কোন একটা কানেকটিভ টিস্যুতে চলে যায় তখন তাদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। এটা নিয়ে বিশাল একটা পড়াশোনা আছে, আলোচনা করব, আজকেই করবো, প্যারামেই। ওকে, চিত্রাঙ্গদা দাস বলছে ক্লিয়ার। সুনিবীর দত্ত নমস্কার ভাই, হ্যাঁ নমস্কার। প্রিয়াংশু দত্ত আমি বলছে বুঝছি। ওকে গুড, বুঝতে পারছি সবাই। তাহলে আমরা এখন এই অংশটা মুছে ফেলে আগে গ্র্যানুলোসাইটটা ছোট আছে এটাকে আমি ক্লিয়ার করব। ওকে, তাকে এই গ্র্যানুলোসাইটকে ক্লিয়ার করব, ঠিক আছে? তারপর আমরা অ্যাগ্রানুলোসাইটে যাব, কারণ এটাতে একটু বিশেষ করে যে মনোসাইটটাতে আমাদের একটু টাইম বেশি লাগবে। সো এই জন্য আমরা আগে এই গ্র্যানুলোসাইটটাকে কমপ্লিট করি। তো গ্র্যানুলোসাইটে কি কি আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল, একটা হচ্ছে ব্যাসোফিল। তো চলো আমরা এই তিনটাকে পড়া শুরু করি। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে গ্র্যানুলোসাইট। তো আমরা একটা কাজ করি, নরমালি না শিখে আমরা একটা ছক করে শিখে ফেলি। ওকে, তো আমরা একটা ছক করি, একবারে সবকিছু এই ছকের মধ্যে চলে আসবে। ক্লিয়ার? তোমাদের বইতে অনেক উইয়ার্ড ভাবে দেওয়া আছে এগুলা, তো আমরা ছকের মাধ্যমে খুব ইজিলি ব্যাপারগুলোকে শিখে ফেলি। আচ্ছা, তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে নিউট্রোফিল, তারপর হচ্ছে ইওসিনোফিল, এবং আরেকটা হচ্ছে ব্যাসোফিল। প্রথম যে জিনিসটা আমাদের পাজেল হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরা কি। এটা হচ্ছে এক ধরনের ডাব্লিউবিসি বা এক ধরনের গ্র্যানুলোসাইট, বা গ্র্যানুলোসাইট এক ধরনের কণা। কি এটা হচ্ছে দানাদার এক ধরনের কণা। কিরকম কণা? দেখো নিউট্রো, নিউট্রো মানে কি? নিউট্রালাইজড, মানে সেটা কি বলতো? তোমরা কি আমাকে বলতে হবে এই নিউট্রো ওয়ার্ডটার মানে কি? আমি একটু জানতে চাই নিউট্রো মানে কি? তোমরা কি বলতে পারবে নিউট্রো ওয়ার্ডটার মানে কি? নিউট্রাল, মানে নিউট্রো ওয়ার্ডটা কোথা থেকে আসে? নিউট্রাল থেকে। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। তার মানে এটা হচ্ছে বর্ণ নিরপেক্ষ কণা, বুঝতে পারছি? তাহলে নিউট্রোফিল মানে কি? এটা হচ্ছে বর্ণ নিরপেক্ষ কণা।
অর্থাৎ এদের নিজস্ব কি নাই, কোনো প্রকার বর্ণ নাই। দ্যাটস ওয়াই উই কল বর্ণ নিরপেক্ষ কণা বা কালারলেস কণা বা কালারলেস কর্পাসল। ওকে, ইওসিনোফিল দেখো, দেখো ইওসিনোফিল, এই ইউসিন ওয়ার্ডটা মনে রাখবো। ইউসিন ওয়ার্ডটা হচ্ছে অ্যাসিডের সাথে সম্পর্কিত। তো এটা হচ্ছে কি অম্লধর্মী কণা। কি কণা? অম্লধর্মী। এটা হচ্ছে মূলত অম্লধর্মী কণা। এবং ব্যাসোফিল, বেস মানে তো ক্ষার, তোমরা জানো, তাহলে এটা হবে ক্ষারীয় কণা বা ক্ষারযুক্ত কণা, যেটাই বল, বুঝতে পারছো? ওকে, তাহলে একটা হচ্ছে বর্ণ নিরপেক্ষ কণা, একটা হচ্ছে অম্লধর্মী কণা, একটা হচ্ছে ক্ষারযুক্ত কণা। এতটুকু ক্লিয়ার কিনা? লিখছো নিউট্রাল মানে? আচ্ছা, আমি বলছি নিউট্রাল জিনিসটার মানে কি? প্রশ্নটা ছিল নিউট্রাল বা নিউট্রো, এই জিনিসটার বাংলাটা কি? বাংলাটা হচ্ছে বর্ণ নিরপেক্ষ, বুঝতে পারছি? আচ্ছা, আমি যেটা বলছি ওটাই তো তোমরা লিখে দিচ্ছ। আচ্ছা, এবার আসি, যদি এদেরকে আমরা ইউসিন রঞ্জকে রঞ্জিত করি। তোমাদের যখন ভাইরাস পড়েছিলাম তোমরা জানো যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলোকে আমরা চিহ্নিত করতাম রঞ্জক পদার্থের উপর বেস করে। যাদের বাইরে পেপটিডোগ্লাইকান বা মিউকোপেপটাইডের লেয়ারটা থাকে তারা কি ওই রঞ্জক পদার্থটাকে বা গ্রাম রঞ্জক পদার্থটাকে ধারণ করতে পারে, আর যাদের বাইরে ওই লেয়ারটা থাকে না তারা কি ওটা ধারণ করতে পারে না, রাইট? এটা পড়েছিলাম। ঠিক সেরকম ভাবে এই নিউট্রোফিল, ইওসিনোফিল এবং ব্যাসোফিল এদেরকে যদি আমরা রঞ্জিত করি, কি রঞ্জক? দেখো ইউসিন রঞ্জক। কি রঞ্জক? ইউসিন রঞ্জক। যদি আমরা ইউসিন রঞ্জকে নিউট্রোফিলকে রঞ্জিত করি সেক্ষেত্রে কি হবে? সেটা বেগুনি বর্ণ ধারণ করবে। কি করবে? বেগুনি বর্ণ ধারণ করবে। তাহলে এই নিউট্রোফিল হচ্ছে ইউসিন রঞ্জকে বেগুনি বর্ণ ধারণ। তাহলে নিউট্রোফিল কি কাজ? নিউট্রোফিল কি করলো? নিউট্রোফিলটা হচ্ছে ইউসিন রঞ্জকে বেগুনি বর্ণ ধারণ করলো। কি বর্ণ ধারণ করলো? বেগুনি বর্ণ ধারণ করলো। আচ্ছা, অনেকেই বলছে একাপর মূল্য বলছে ক্লিয়ার। আচ্ছা, শাহাদিত্য বলছে স্যার অম্লধর্মী আর ক্ষারধর্মী কণা বিক্রিয়া করে না বা একে অপরকে প্রশমিত করে না। না, এখানে ওটা হয় না, বুঝতে পারছি? এগুলো তো কণা, এগুলো তার মলিকিউল না, বুঝতে পারছি? এগুলো তার অণু না, এগুলো হচ্ছে কণা, তাই না? পার্টিকেল। তো বিভিন্ন ধরনের পার্টিকেল তো একসাথে থাকতেই পারে, বিক্রিয়া কেন করবে? বিক্রিয়া করার জন্য তো যৌগ লাগবে, তাই না? যৌগ সেন বিক্রিয়া করবে, কোনো কণা কি বিক্রিয়া করে নাকি? বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ওকে, এবার আসি ইওসিনোফিল। তো অ্যাকচুয়ালি ইওসিনোফিল জিনিসটা হচ্ছে তোমার একটা মজার ব্যাপার বলি। ইওসিনোফিল জিনিসটা কি অম্লধর্মী কণা না? মানে ইওসিন মানে তো অম্ল। তো অ্যাসিড লিটমাস কাগজে কি করে বলো তো? অ্যাসিড, তোমাদের কাছে প্রশ্ন, অ্যাসিড তো লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন করে। তো অ্যাসিড লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন করে কোনটা করে? লাল করে নাকি নীল করে? আমাকে একটু জানাও এটা। আচ্ছা, চিত্রাঙ্গদা দাস কোশ্চেন করছে, আচ্ছা স্যার পৃথিবীর সবকিছুই হয়তো বেস নয়তো অ্যাসিড, তাই না? না, আরেকটা আছে। তোমরা কেমিস্ট্রিতে তিনটা জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে সল্ট। মানে অ্যাসিড, ক্ষার এবং লবণ, এই তিনটা। এবং পৃথিবীর প্রায় 90, আরেকটা আছে নিরপেক্ষ। এই চারটা পৃথিবীতে চারটা জিনিস পাবা, ঠিক আছে? চারটা জিনিস, অ্যাসিড, ক্ষার, লবণ, নিরপেক্ষ। এই চারটা জিনিসের বাইরে তুমি খুব একটা বেশি পাবা না, মানে খুব একটা বেশি মানে কি বলে যৌগ পাবা না, বুঝতে পারছি? মানে প্রায় 90% বা 95% যৌগ এই চারটার মধ্যেই থাকে, বুঝতে পারছি? অ্যাসিড, ক্ষার, শুরু। ওকে, সো আচ্ছা, অনেকে এটা অ্যান্সার দিছে যে শাহাদিত্য বলছে লাল করে, সীমান্ত চৌধুরী বলছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, গুড। চিত্রাঙ্গদা দাস বলছে লালকে নীল করে, প্রিয়াংশু দত্ত লাল, বাধনয়ন লাল করে। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করো, আমরা এটাকে এমনি মনে রাখি, অ্যাসিডের একটা গার্লফ্রেন্ড ছিল। কি ছিল? অ্যাসিডের একটা গার্লফ্রেন্ড ছিল। তো গার্লফ্রেন্ডের নাম কি? নীলা। এই নীলা নামে তার একটা গার্লফ্রেন্ড ছিল। কি ছিল? নীলা নামে তার একটা গার্লফ্রেন্ড ছিল। ওকে, তো এই নীলা দিয়ে আমরা মনে রাখবো, নীলতে নীল, লাতে কি লাল। অর্থাৎ অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে ফেলে।
ওকে, যদি এমনি মনে রাখতে ইচ্ছা না করে তাহলে এমনি মনে রাখবা। ধরো তুমি হাতের মধ্যে এসিড ঢেলে দিছো, তাহলে তোমার হাত কি হয়ে যাবো? নীল হইব না লাল হইব? লাল হইব। তাই কি এসিড কি করে? লাল করে। বুঝতে পারছি? এমনি মনে রাখতে পারে এই জিনিস। ওকে, তাহলে এই ইউসিনোফিল যেহেতু অম্লধর্মী কণা, তাহলে এটা কি করবে? ইউসিন রঞ্জকে কোন বর্ণ ধারণ করবে? লাল করবে নাকি নীল করবে বলতো? একটু কুইকলি বলতো যে ইউসিনোফিল যেহেতু অম্লধর্মী কণা, তাহলে সে কি করবে? সে এই ইউসিন রঞ্জকটাকে তাকে কি লাল করবে নাকি নীল করবে? কুইকলি আনসার দাও। তার মানে কি এই চারটা বাইরে আছে? হ্যাঁ, অবশ্যই বাইরে তো থাকবে। নিরপেক্ষ যৌগ আছে, ঠিক আছে, অনেক ধরনের যৌগ আছে। বুঝতে পারছি? যৌগ তো তুমি তো সবে মাত্র এসএসসি তে আসো, ইন্টারমিডিয়েটে ওঠার পর যখন অ্যাডমিশন লেভেলে যাবা, ইন্টারমিডিয়েটে এগুলো খুব একটা বেশি আলোচনা নেই, বাট অ্যাডমিশন লেভেলে অনেক ডিপ বেসিক থেকে কোশ্চেন হয়, তখন তোমাকে অনেক ধরনের যৌগ সম্পর্কে মাথায় রাখতে হয়। যেমন অক্সাইড, যদি তুমি অক্সাইড হিসেবে চিন্তা করো, অক্সাইডের অনেকগুলো প্রকারভেদ আছে। মিশ্র অক্সাইড, পার অক্সাইড, ঠিক আছে, অনেক ধরনের অক্সাইড আছে। অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, বুঝতে পারছি? অনেক ধরনের অক্সাইড আছে। বুঝতে পারছি? অক্সো অক্সাইড আছে, অনেক ধরনের অক্সাইড আছে। তাহলে এটাই তো অনেক ধরনের যৌগ হয়ে গেল, তাই না? বাট তুমি যদি একবার কোর বেসিকে যাও, বেসিক লেভেলে 4টা যৌগ আছে। যদি আরো বেসিকে যাও তাহলে 3টা যৌগ পাবে, এসিড, ক্ষার এবং লবণ। বুঝতে পারছি? পৃথিবীর যত ধরনের যৌগ আছে এই 3টার মধ্যেই থাকবে সীমাবদ্ধ, বাট এগুলো হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চ গেছে। বুঝতে পারছি? যেমন উভধর্মী, যেটার মধ্যে এসিড, ক্ষার দুটো একসাথে থাকবে, উভধর্মী, ঠিক আছে, এরকম ভাবে। ওকে, আচ্ছা, আমি একটু দেখি তোমাদের আপনি যেহেতু 95% বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, কি ইউ ও আচ্ছা আচ্ছা, সীমান্ত চৌধুরী বলছে উভধর্মী। ওকে, শাহাদিত্য বলছে লাল করবে, বাঁধনয়ন লাল করবে, সীমান্ত চৌধুরী লাল, প্রিয়াংশু অয়ন লাল করবে। যদিও কি জৈব যৌগগুলা বেশিরভাগ কি বেস নাকি এসিড? জৈব যৌগগুলা বেশিরভাগ কি বেস নাকি এসিড? মানে বুঝলাম না, এগুলো তো বেসও আছে এসিডও আছে, তাই না? তুমি তো কোনোটাই বলতে পারবো না। বুঝতে পারছি? এদের মধ্যে এসিডের মূল কি আছে? এই দেখো, তোমাদের সেল কেমিস্ট্রিতে পড়াইছিলাম না, জৈব যৌগের মধ্যে যদি COH মূলক থাকে তাহলে এটা এসিড, আর যদি NH2 মূলক থাকে তাহলে এটা কি? ক্ষার। বুঝতে পারছি? এরকম ভাবে চিন্তা করবা, তাহলে তুমি এটা দিয়ে কিন্তু কোটি কোটি যৌগ বানাইতে পারবা। এমন NH2 দিয়ে, ঠিক আছে, NH2 দিয়েও কোটি কোটি যৌগ বানাইতে পারবা। তাহলে সো কোনটা বেশি কোনটা কম এগুলো তো আপাতত মানে জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট মান, তাই না? বুঝতে পারছি? ওকে, সো আমরা এরপর চলে যাব। দেখো, তাহলে আমরা কি শিখলাম? যেহেতু এসিড নীলকে লাল করে, তার মানে এটা কি লাল হবে। তাহলে এটা হচ্ছে ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করবে। ওকে, ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করবে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু বেগুনি পেলাম, লাল পেলাম, তাই না? এখন কি ক্ষার যুক্ত বেস, তাই না? এখন তাহলে বেস কি করবে? নীল বর্ণ ধারণ করবে, তাই না? যে বেস ক্ষার, এসিড যদি নীলকে লাল করে তাহলে বেস বা ক্ষার কি করবে? লালকে নীল করবে। তাহলে এরা হচ্ছে ইউসিন রঞ্জকে নীল বর্ণ ধারণ করে, তাহলে নীল বর্ণ ধারণ। ওকে, ইউসিন রঞ্জকটা আমি লিখলাম, ঠিক আছে? এই গেল আমাদের এদের রঞ্জক পদার্থের উপর বেস করে। ক্লিয়ার? তোমাদের বইতে যেটা বলা আছে সেটা হচ্ছে, কোন কোন বইতে যেটা করে সেটা হচ্ছে এইভাবে, এই একটা, এইগুলা পুরোটা, ঠিক আছে? বা কোন কোন বইতে লেখা আছে শুধু এটা পুরোটা, যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাজল হয়ে যায় যে যেহেতু হয় এটা যখন থাকবে তখন তারা চিন্তা করে যাচ্ছে বর্ণ নিরপেক্ষ কণা, তার মানে এরা কি রঞ্জক ধারণ করতে পারে না, যেহেতু নিউট্রোফিল, অনেকে এটা চিন্তা করে এটা তো রঞ্জক ধারণ করতে পারে না। বুঝতে পারছি? বাট না, তারা ইউসিন রঞ্জকে বেগুনি বর্ণ ধারণ করে। আবার কোন কোন বইতে লেখা আছে এরা রঞ্জক পদার্থ ধারণই করতে পারে না। বুঝতে পারছি? সো পাজলটা দরকার নেই, এই জিনিসটা করে ফেলো, কাজ হয়ে গেল। বুঝতে পারছি? তোমার এই জিনিসটা নেওয়া হয়েছে আব্দুল আলিম সালের বই থেকে, এই পুরো পার্টটা নেওয়া হয়েছে। ওরা ওখানে মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিছে, আমি ব্যাখ্যা থেকে এগুলাকে আলাদা করছি। ক্লিয়ার? এটা আব্দুল আলিম সালের বই থেকে। বুঝতে পারছি? তোমাদের স্টুডেন্টদের যদি এই লেভেলে মানে এইচএসসি লেভেলে পার সাবজেক্টের জন্য 5টা করে বই পড়তে হয়, তাহলে আমাদের টিচারদেরকে মিনিমাম 10টা বই পড়তে হয়। বুঝতে পারছি? সো বুঝতেই পারতেছি। ওকে,
এবার আসছে নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল, এগুলো কি কাজ করে? কাজের এসে চলে আসি। এই নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। আমি এই যে এটার পরে ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি ডিপলি বুঝাবো এবং কারা কারা করে সেটা বুঝাবো। তাহলে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, তাহলে আমাদের নিউট্রোফিল কি করে ভাইয়া? ফ্যাগোসাইটোসিস করে। কি করে? ফ্যাগোসাইটোসিস করে। এই ইওসিনোফিল কি করে? ইওসিনোফিলের কাজ হচ্ছে আমাদের যখন কৃমি যখন আমাদের বডিতে কৃমি তৈরি হবে সেই কৃমিকে অ্যাটাক করা, প্লাস অ্যালার্জির বিক্রিয়া দেওয়া, অ্যালার্জির বিক্রিয়া দেওয়া। এই কৃমি ওয়ার্ডটা তোমাদের বইতে নাই যে ইওসিনোফিল কৃমির এগেইনস্টেও কাজ করে, বাট এটা পরীক্ষা আসছিল, তোমাদের বইতে নাই বাট পরীক্ষা আসছে। খুবই গুরুত্বপূর্ণ। যে কৃমির বিরুদ্ধে কাজ করে কে? ইওসিনোফিল। কৃমির বিরুদ্ধে কাজ করে কে? ইওসিনোফিল। বাট তোমরা বইটা খুঁজে পাবা না, মানে আমার কাছে জানুয়ারি এডিশনে যে বইটা আছে আমি ওইটাতে পাইনি, ঠিক আছে? তো নতুন এডিশনে যদি থাকে তাই তো ভালো, বুঝতে পারছি? ওকে, বেসোফিলে চলে যাব আমরা। বেসোফিলে চলে যাব। তো বেসোফিল কি করে? দুটা জিনিস তৈরি করে। একটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিনের কাজ হচ্ছে, তোমরা অনেকে হিস্টাসিন অ্যাসিড খাও ঘুমের অ্যালার্জির জন্য, তাহলে হিস্টামিনের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা বা অ্যালার্জির বিক্রিয়াগুলোকে ধ্বংস করা, বুঝতে পারছি? অ্যালার্জির বিক্রিয়াগুলোকে ধ্বংস করা। এও কিন্তু অ্যালার্জির বিক্রিয়া দেয়, এ হচ্ছে অ্যালার্জির বিক্রিয়া দেয়, ঠিক আছে? কৃমি থাকলে সে অ্যালার্জির বিক্রিয়া দেয় যে হ্যাঁ এই যে অ্যালার্জি তৈরি করবে, ঠিক আছে? তারপর তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি মেডিসিন খায় সেটাকে কিউর করবে, ওকে? আর হিস্টামিন কি করে? এই অ্যালার্জিকে প্রতিরোধ করে। শুধুমাত্র অ্যালার্জিকে প্রতিরোধ করে না, সে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধেও সাহায্য করে। কি করে? রোগ প্রতিরোধেও সাহায্য করে। এই বেসোফিল আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে হেপারিন তৈরি করে। কি তৈরি করে? হেপারিন। হেপারিন কি করে? হেপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট না বাঁধা। তার মানে হেপারিনের কাজ কি? রক্ত যেন জমাট না বাঁধে সেদিকে নজর রাখা বা সেদিকে খেয়াল রাখা। তাহলে হেপারিনের কাজ কি? রক্ত যেন জমাট না বাঁধে সেদিকে নজর রাখা। আমরা কি এতটুকু বুঝতে পারছি? আমাকে একটু জানাইও। চলে যাচ্ছি। তোমাদের কি ব্রেক লাগবে নাকি ক্লাস রানিং রাখবো? এখন এটা কি ব্রেক দেবো? আচ্ছা, ইউসিন রঞ্জক কি? এটা এক ধরনের রঞ্জক পদার্থ যেটা তোমার অন্য একটা পদার্থকে, যেমন সে নিজে যে কালার, অন্য একটা পদার্থকে সেই কালার করে, বুঝতে পারছি? ক্লিয়ার? রঞ্জক পদার্থের কাজ কি? অন্য একটা পদার্থকে রঞ্জিত করা, তাই না? কালার করা, এগুলো হচ্ছে রঞ্জক পদার্থের কাজ। যেমন ক্লোরোফিল, সে সবুজ, অনেকেও সবুজ করে, বাট যখন মনে করে যে এগুলোর মধ্যে দেয়া হবে, অন্য একটা কিছুতে দেয়া হবে, এসিড, ক্ষার, এগুলো অনুযায়ী এগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, কালার পরিবর্তন হয়ে যায়, বুঝতে পারছি? তাহলে আমরা আপাতত ধারণা করতে পারি ইউসিন রঞ্জক এটা কোন বর্ণের? যেহেতু নিউট্রোফিল বর্ণ নিরপেক্ষ কণা বেগুনি বর্ণ ধারণ করছে, সো এটা আমরা ধারণা করতে পারি যে ইউসিন রঞ্জকটা হচ্ছে অনেকটা বেগুনি বর্ণের, ঠিক আছে? জাস্ট আইডিয়া, ওকে? আচ্ছা। শাহাদিত্য বলছে বুঝতে পারছি, ইয়েস স্যার, ব্রেক না, তাড়াতাড়ি ছুটি, ওকে। অয়ন বলছে ক্লিয়ার। এই পোলাপেন কই? সব কি চলে গেল নাকি? এগুলা কি সবাই পারে? দেখছো, সবাই পারে। কি পড়াইতেছি? তাহলে এগুলো পড়াইতে কোনো লাভ নাই। তাহলে মুছে দিলাম আমি অংশটুকু। গ্র্যানুলোসাইট ক্লিয়ার। এবার আমরা একটু ফ্যাগোসাইটোসিসে চলে যাব, ঠিক আছে? চলো আমরা এখন একটু ফ্যাগোসাইটোসিসটা দেখে আসি। দেখো, ফ্যাগোসাইটোসিস
ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি, চলো আমরা একটু দেখে নেই এই ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি। এই যে ফ্যাগো ওয়ার্ডটা মানে হচ্ছে ভক্ষণ করা। কি করা? ভক্ষণ করা। ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা। সাইটো কথার মানে হচ্ছে কোষ বা কোন একটা কঠিন পদার্থ, এবং সিস কথার মানে হচ্ছে প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। তার মানে ফ্যাগোসাইটোসিস জিনিসটার মানে কি? জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়া। হ্যাঁ, শাহাদিত্য বলছে এটা কি জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়া? হ্যাঁ, এটা হচ্ছে কোন একটা জীবাণুকে বা যে কোনো কঠিন কোনো বস্তুকে ভক্ষণ করার প্রক্রিয়া। এটা শুধুমাত্র জীবাণু না, যে কোনো কঠিন বস্তুকে ভক্ষণ করার প্রক্রিয়াকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। তো এই ফ্যাগোসাইটোসিসে আমাদের বডিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কি ভূমিকা? সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের দুই ধরনের শ্বেতরক্তকণিকা তোমার বিভিন্ন জীবাণুকে খেয়ে ফেলে, বুঝতে পারছি, বা এদেরকে নষ্ট করে ফেলে। ক্লিয়ার? এখন কোন দুই ধরনের জীবাণু? তো আমরা একটা কাজ করি, দেখো তোমরা অবশ্যই জানো যে কিভাবে বলি ব্যাপারটা, বলে লাগবে নর্মালি দেখো, ঠিক আছে? আচ্ছা, তো ফ্যাগোসাইটোসিস তো আমরা নর্মালি জানি যে মেয়েরা, হ্যাঁ মানে যাদের গার্লফ্রেন্ড আছে তারা বুঝবা যে মেয়েরা কি করে। মেয়েরা হচ্ছে মূলত বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে, ঠিক আছে? তো বয়ফ্রেন্ডের টাকা পয়সা খায়, তাই না? তো এরকম একটা মেয়ের নাম হচ্ছে মনি, ঠিক আছে? এই এনে যদি কেউ মনি নামে কেউ থেকে থাকো তাহলে একটু কানটা অফ করে রাখো, তাইলে চলবে, আর কিছু লাগবে না। তোমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে না, এটা হচ্ছে অন্য মনিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। ওকে, আচ্ছা। তো ধরো মনি, তার একজন বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে? সে কি করে? সে হচ্ছে ওই বয়ফ্রেন্ডের থেকে টাকা খেয়ে ফেলে, মানে টাকা খায়। মানে টাকা খায় বলতে বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে যায়, গিয়ে সেখান থেকে মনে করো খাবার দাবার কিনে খায়, বুঝতে পারছি? তো টাকা তো যেহেতু বয়ফ্রেন্ডের সাথে আছে বা একজন ছেলের সাথে যাওয়া মানেই তো মেয়েদের মানে কিটা বেঁচে যায়, তাই না? তো টাকা পয়সা মানে ছেলেরাই তো দিতে দেবে না, তাই না? তো ছেলেরাই দেয়। তো এটা আমরা ধরতে পারি যে মনি কি করলো, ওই ছেলেটা টাকা পয়সা খেয়ে ফেললো, বুঝতে পারছি? টাকা পয়সা খেয়ে ফেললো মানে টাকা পয়সা ভক্ষণ করলো। তাহলে ভক্ষণ কে করলো? মনি করলো। কি করলো? মনি করলো। তাহলে দেখো ফ্যাগোসাইটোসিস, ভক্ষণ করে মানে কি? ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? ভক্ষণ করে মানে কি? ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস কে করলো? মনি করলো। কি করলো? মনি কে করলো? মনি করলো। তাহলে মতে মনে রাখবা ম ফর মনোসাইট এবং নি ফর নিউট্রোফিল। তো যখন আমি অফলাইনে ক্লাস করাইছি জাস্ট এই একটা জিনিস দিয়া, মানে তখন আগে তো মনে করো আমার মানে নর্মালি ক্লাসগুলোতে তো কেউ তোমার অনলাইন ক্লাসে দেখে আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, বাট অফলাইন ক্লাসে মনে করো এতটুকু আমি সিউরিটি দিয়ে তোমাকে বলতে পারবো যে কেউ কারো চোখে ঘুম আসবে না। যদি কারো চোখে ঘুম আসেও তার ঘুম চলে যাবে, বুঝতে পারছি? ক্লিয়ার? তো এখানে যেহেতু আমাদের এটা একটা অর্গানাইজেশন, তো এই কারণে আমি একটু রেস্ট্রিক্টেড ভাবে কথাবার্তা বলতেছি। যাই হোক, তো এটা হচ্ছে মনি। ফ্যাগোসাইটোসিস কে করে? মনি করে। তো ম দিয়ে মনে রাখবো মনোসাইট এবং নি ফর নিউট্রোফিল। তার মানে মনোসাইট এবং নিউট্রোফিল এই দুই পার্সন বা এই দুই রক্তকণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস করে থাকে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, স্বপ্নদেব ভাই কি বলতেছে স্যার মনি কেন? এই যে মনি টেকনিকে মনি, ঠিক আছে? আচ্ছা, শাহাদিত স্যার কি উদাহরণ? আচ্ছা, এটা দেখাই উদাহরণে একটু গেলাগা। যাই হোক, অনেক এক্সাম্পল আছে, বুঝছো? অনেক এক্সাম্পল আছে, ফানি অনেক এক্সাম্পল আছে। যদি দু একটা জানতে হয় আমাদের ওই যে পোলাপাইন যারা আছে শ্রাবণ ওদের কাছ থেকে জেনে নিন কি কি এক্সাম্পল আছে, ঠিক আছে? আপনার জিএফ এর নাম কি মনে নাকি? আমার জিএফ মানে এই আমি তথাকথিত সিঙ্গেল পারসন। কি এর জিএফ? ভাই দেখো এখানে কোনো জিএফ নাই আমার, বুঝছো? বুঝতে ওকে, আচ্ছা। তো মনোসাইট এবং কি নিউট্রোফিল। পুরো বাবা এত কমেন্ট কিসের? ধরেন আপনি কারো বাসায় পড়াইতে গেছেন আর আপনি এই উদাহরণ দিলেন, তখন তার বাবা শুনে ফেললো, আপনি তখন কি হবে? না, বাবা শুনলে সমস্যা কি? শুনতেই পারে, কারণ আমি তো তাকে খারাপ কিছু পড়াইতেছি না। তা বলতেছে যে হ্যাঁ
একবার একটা ঘটনা ঘটছে তো তোমার প্রথম আমার যে কোচিংটা ছিল ওই কোচিং এ যখন পড়াচ্ছিলাম দেখি এই চ্যাপ্টারটা এই টপিকটাই পড়াচ্ছিলাম, তো তখন এক স্টুডেন্ট মনে করে ঘুমাইতেছে এভাবে, মানে এভাবে মানে দেখা মনে হইতেছে সে ঘুমাইতেছে। ওকে, তো সে ঘুমাইতেছে, তো আমি কি করলাম যে হঠাৎ করে চিন্তা করলাম যে আচ্ছা আমি তো জানি এটা টেকনিক ঘুমি, একটা কাজ করা যাক, এই ঘুমটাকে একটু ভাঙানো যাক। ঠিক আছে, তো ছেলের নাম বলতেছি না, কারণ নাম বললে চাকরি থাকবে না, তারা হচ্ছে তোমাদের সিনিয়র। ওকে, এখন এইচএসসি থার্ড ইয়ারে আছে তারা। তো যাই হোক, তো এ মনে করো এভাবে জিমাইতেছে, তো এর বলতেছি এই দাঁড়াও ভাইয়া কি হয়েছে, বললাম তারা যে তোমাকে আমি ওদিনটা দেখলাম একটা মেয়ের সাথে বলতে। কি কোন ভাইয়া, সে তো আটকে উঠছে আমার, মানে এত সৎ মানুষ, ঠিক আছে, আমি জীবনে কারোর ভাবে কথা বলি না, কোনো মেয়ের সাথে কথা বলি নাই, ভাই আমার কেমনে দেখো মেয়ের সাথে, ঠিক আছে, তো আটকে উঠছে। তোমার আমি দেখলাম মেয়ের সাথে, না ভাই আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না বা মেয়ের সাথে ই করি না। হ্যাঁ আমি দেখছি তুমি তুমি ওই মেয়ের সাথে ঘুরছো রাস্তা দিয়া, রাস্তায় একসাথে ঘুরছো তোমরা, ঠিক আছে, আমি এক সাইডে দাঁড়ায় দেখছি, বাট তোমরা আমাকে দেখতে পাও নাই, ঠিক আছে। না ভাই আমি তো এটা করি না, আমি কিন্তু মেয়ের নাম জানি, তুমি আমার সাথে এরকম করতেছো, আমি কিন্তু মেয়ের নাম জানি। বলেন ভাই কি নাম, আমি বললাম ওই মেয়ের নাম হচ্ছে মনি, ঠিক আছে। মনি নামে তো আমার কোনো ফ্রেন্ড নাই বা আমার কোনো মানে কাজিন টাজিন অত মনি নামে কেউ না, হয়তো তার ডাক নাম হইতে পারে মনি, ঠিক আছে। তাহলে তাই এবার তারা বুঝাইছি যে আচ্ছা এই মনি তোমার তো গার্লফ্রেন্ড না, ভাই গার্লফ্রেন্ড আগে ধরে নাও ওইটা তোমার গার্লফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ধরলাম, ঠিক আছে ধরছে। তো ধরার পরে তাকে বললাম যে আচ্ছা দেখো সে তোমার গার্লফ্রেন্ড, এখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাবা, খেতে যাবা, রাইট। খেতে যাওয়ার পরে কি করবে, ধরো বিল উঠছে 5,000 টাকা, ঠিক আছে, কি গার্লফ্রেন্ড 5,000 টাকা বিল করে ফেলছে, তো 5,000 টাকা বিল উঠছে। এখন তুমি কি করলা, এই 5,000 টাকা বিল তোমার কাছ থেকে তো যাবে নাকি তোমার গার্লফ্রেন্ড মনি আবার তোমাকে হেল্প করবে, করবে না তো, তাই না, তোমার পকেট থেকেই যাবে। তার মনি কি করতেছে, তোমার টাকা পয়সা বক্ষণ করতেছে, তো বক্ষণ করা মানে কি, ফ্যাগোসাইটোসিস। তার মনি কি করতেছে, ফ্যাগোসাইটোসিস করতেছে, তারপর দ্যাট মিন্স মনি ফ্যাগোসাইটোসিস করে, ম ফর মনোসাইট, ই ফর নিউট্রোফিল, তার মনোসাইট এবং নিউট্রোফিল কি করে, এই ফ্যাগোসাইটোসিস করে। তো এরপর আমাকে এর ঘুম টাটা বাই বাই হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, সেই হচ্ছে মূলত ঘটনা। তারপর যাই, ভালো হয়েছে আইডি থেকে মনি নামটা রিমুভ করে দিছি। আচ্ছা শাহাদিত আমার মতো অবস্থা। ওকে ওকে, তাহলে আমরা শিখলাম কি, মনি কি করে, ফ্যাগোসাইটোসিস করে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, এই দুইটা যে ফ্যাগোসাইটোসিস করে এটা জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ধরে রাখতে পারো এখান থেকে একটা এমসিকিউ চলে আসবে, নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস করে, এটা তুমি প্রতি বছর পরীক্ষায় পাবাই, এই জন্য এটাকে একটু আমি ডিটেলস করাই, ঠিক আছে। আচ্ছা সো মনে রাখবে নিউট্রোফিল হচ্ছে, যদি তোমার বডিতে কোনো জীবাণু আসে সবার ফার্স্টে নিউট্রোফিল যায়, ঠিক আছে। কেন, গ্যাঞ্জাম লাগছে কি করতে, জিনিসটাকে নিউট্রাল করার জন্য, তার মানে কি জিনিসটাকে সামাল দিতে হবে, ঠিক আছে। এখন মানুষজন যে নিউট্রাল, মানে সে যে নিউট্রাল করবে কিভাবে করবে, একটা একটা করে করবে, রাইট। তাহলে এই নিউট্রোফিলের কাজ হচ্ছে একটা করে জীবাণুকে ধরবে, একটা করে জীবাণুকে ভক্ষণ করবে। কাজ কি, একটা করে জীবাণুকে ধরবে এবং একটা করে জীবাণুকে ভক্ষণ করবে। এটা কার কাজ, এটা হচ্ছে নিউট্রোফিলের কাজ, বুঝতে পারছি। তো এখন মনে করে দেখা গেল যে এখানে কিন্তু ফাজিল পোলাপাইনের সংখ্যা বেড়ে গেছে, তখন কি করবে, তখন সে তার মনোসাইটকে ডাক দিবে, ঠিক আছে। এই মনোসাইটকে ডাক, এই নিউট্রোফিলের মন, বুঝতে পারছি, সে তার মনকে ডাক দিবে, তাই না। এই যে মনোসাইট আসবে, মনোসাইট আসার পর কি করবে, এক লোকে মনে করে 100টারে 1000টারে দইরা ভিতরে নিয়ে কাজ করে ফেলে, মানে হচ্ছে মানে তাদেরকে খেয়ে ফেলে, ঠিক আছে। তার মানে এই নিউট্রোফিল হচ্ছে তোমার একটা করে ধরে একটা করে জীবাণু খায়, একটা করে জীবাণু ভক্ষণ। আর মনোসাইট কি করে, একসাথে অনেকগুলো জীবাণু ভক্ষণ করে, অনেকগুলো জীবাণু ভক্ষণ, বুঝতে পারছি। আচ্ছা আমি খাতায় তুলে রাখছি যে মনি বিএফ এর টাকা ভক্ষণ করে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখে রাখো, সমস্যা নেই। ওকে সো এই হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিলের মেইন ডিফারেন্স, ক্লিয়ার। তো নিউট্রোফিল নিয়ে আমাদের খুব একটা বেশি কথাবার্তা নাই, এরা যেহেতু একটা করে জীবাণু ভক্ষণ করে এবং জীবাণু খাওয়ার পরে নিজেরাই মরে যায়, বুঝতে পারছি। নিউট্রোফিল এরা হচ্ছে একটা করে খায়, একটা করে খাওয়া পরে নিজেরাই মরে যায়, বুঝতে পারছি।
এবার চলে যাবো মনোসাইট। খেয়াল করো মনোসাইট, এই মনোসাইট গুলো যখন আমাদের ব্লাডে থাকে, রক্ত থাকে, তখন এদেরকে আমরা বলি মনোসাইট। বাট যখন তারা কোষিক জালিকা ভেদ করে আমাদের টিস্যুতে চলে আসে, কানেকটিভ টিস্যু মানে কোষিক জালিকা, তো যখন তারা কোষিক জালিকা ভেদ করে কানেকটিভ টিস্যুতে চলে আসে বা কোন টিস্যুতে চলে আসে, তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ম্যাক্রোফেজ। তাই না? একটু আগে দেখলাম ম্যাক্রোফেজ। তো এই ম্যাক্রোফেজ গুলা এক এক জায়গায় এক এক ধরনের নামকরণ করা হয় এদেরকে। এরকম এই ম্যাক্রোফেজ যখন তোমার একটা জিনিস শেখাবো, ঠিক আছে, সেটা হচ্ছে এই ম্যাক্রোফেজ গুলা যখন আমাদের লিভারে যায়, তোমরা কি জানো লিভারে দুই ধরনের কোষ আছে? একটা হচ্ছে লিভারের যে গাঠনিক কোষ, সেটা হচ্ছে হেপাটোসাইট। লিভার আরেকটা কোষ আছে, ওই কোষটাকে বলা হয় লিভারের ম্যাক্রোফেজ। তোমরা কি বলতে পারবা লিভারের ম্যাক্রোফেজের নাম কি? এটা পরীক্ষা অনেক আসে। নিচে কোনটি লিভারের ম্যাক্রোফেজের নাম বলতে পারবা? দেখি আমি তোমাদের একটু কমেন্ট জানতে চাচ্ছি, কমেন্টে যে লিভারের ম্যাক্রোফেজের নাম কি? আচ্ছা, মনের বক্ষণকৃত টাকা দেখে বিয়ে ব্রেকআপ করে দিছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে ম্যাক্রোফেজ, লিভারের ম্যাক্রোফেজের নাম কি? একটু কুইকলি বলো দেখি, লিভারের ম্যাক্রোফেজের নাম কি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? লিখে দিচ্ছেন। কুফার সেল বা কাফার সেল, যেটাই বলো, এটাকে বলে আমরা লিভারের যে ম্যাক্রোফেজ, এটাকে বলে কুফার সেল বা কাফার সেল। ওকে, আমাদের লাংসে মানে ফুসফুসে যে ম্যাক্রোফেজটা থাকে, মজার ব্যাপার হচ্ছে এই লাংসে যেটা থাকে এটাকে বলা হয় হার্ট ফেলিউর সেল। হার্ট ফেলিউর সেল, বুঝতে পারছি? লিভার আমাদের ফুসফুসে যে তোমার ম্যাক্রোফেজ থাকে তার নাম কি? হার্ট ফেলিউর সেল। তো মজার ব্যাপার হচ্ছে এটা একবার পরীক্ষা আসছিল, হার্ট ফেলিউর সেল কোথায় থাকে? এটা তো একটা ফুসফুসের ম্যাক্রোফেজ, তাই না? তো হার্ট ফেলিউর সেল কোথায় থাকে? এটা মেডিকেলের প্রশ্ন। এখন এই যে জিনিসটা ম্যাক্রোফেজ নিয়ে যেগুলো কথা বলছি, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলে আসে না, বিভিন্ন ভার্সিটিতেও অ্যাডমিশন আসে, এটা ডিরেক্ট মেডিকেলের প্রশ্ন। ওকে, তো হার্ট ফেলিউর সেল কোথায় থাকে? এটা হচ্ছে লাংসে থাকে বা ফুসফুসে থাকে, বুঝতে পারছি? লাংস বা ফুসফুসে থাকে। ক্লিয়ার? আর কি দেয়া যায়? আর কি দেয়া যায়? দাঁতে থাকে ওডোন্টোব্লাস্ট, তারপর অস্থিতে থাকে অস্টিওক্লাস্ট। তোমরা পড়ছো না অস্থির অনেকগুলো কোষ, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। তো অস্থির যে ম্যাক্রোফেজ এটাকে বলা হয় অস্টিওক্লাস্ট। ওকে, সো অনেক কিছু বললাম। কাপ্পার, এই কাপ্পার না, এটা বলে কুফার। কুফার, কুফার, বুঝতে পারছি? ফ হবে, ঠিক আছে? কুফার বা কাফার, প হবে না, ফ ফ। ওকে, কি ডিলিট করে দিছে কমেন্ট? দেখছো চালা, বানান ভুলেছে দেখে ডিলিট করে দিছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি মনোসাইট এবং ম্যাক্রোফেজ। ক্লিয়ার? বুঝতে পারছি? মনো কাপ্পার, এই কাপ্পার না তো, কুফার। কুফার বা কাফার, ফ ফ। এই যে কাফার, এই যে কা, এভাবে লিখতে পারো, বুঝতে পারছি? কাফার বা কুফার, ইংলিশ বানানটা হচ্ছে এই যে, নাও এলা উচ্চারণ করো, কে ইউ ডাবল এফ আর, এলা উচ্চারণ করো, আশা করি বুঝে যাবে। ঠিক আছে? আচ্ছা, দীপ সরকার বলছে কুফা, হ্যাঁ আসলে এটা কুফা, বুঝতে পারছি? আচ্ছা, তো এগুলোর মধ্যে ফ্যাগোসাইটোসিস। তো এই ফাঁকে আমরা কিন্তু মনোসাইটও শিখে ফেললাম। এবার আসে আমাদের, দেখো মনোসাইট কিন্তু শিখে ফেলছি, এটা কিন্তু এক ধরনের অ্যাগ্রানুলোসাইট ছিল। তো অ্যাগ্রানুলোসাইটের দুইটার মধ্যে আমরা একটা শিখে ফেলছি, এখন কি আরেকটা আছে, কোনটা? এটা হচ্ছে লিম্ফোসাইট, রাইট? এটা হচ্ছে লিম্ফোসাইট। চলো আমরা এখন লিম্ফোসাইট নিয়ে আলোচনা করবো। এখন আমরা লিম্ফোসাইট নিয়ে আলোচনা করবো।
লিম্ফোসাইট। ওকে, সো লিম্ফোসাইট নিয়ে প্রথমে যে জিনিসটা জানতে হবে, এই লিম্ফোসাইট গুলো হচ্ছে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে বি লিম্ফোসাইট এবং আরেকটা হচ্ছে টি লিম্ফোসাইট। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা কি টি লিম্ফোসাইট। তো এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট জিনিসটা কি? মূলত লিম্ফোসাইট গুলো তৈরি হয় আমাদের বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে। যখন এই বি লিম্ফোসাইট গুলো তৈরি হয় বোন ম্যারোতে এবং সে বৃদ্ধিপ্রাপ্ত হয় আমাদের বোন ম্যারোতে, তৈরি হবে বোন ম্যারোতে এবং বৃদ্ধি হবেও বোন ম্যারোতে। বা অস্থিমজ্জায়। তাহলে এরা কি? এরা হচ্ছে বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট হচ্ছে এরা তৈরি হবে বোন ম্যারোতে, বাট বৃদ্ধি হবে আমাদের থাইমাসে। কোথায় বৃদ্ধি হবে? থাইমাসে। থাইমাস, থাইমাস কি বলো? তোমাদের কাছে প্রশ্ন, থাইমাস কোথায় থাকে? থাইরয়েড গ্ল্যান্ডের সাথে প্যাচ লাগে আমার, ওটা হচ্ছে থাইরয়েড আর হচ্ছে থাইমাস। থাইমাস কোথায় থাকে? দেখো থাইমাস এই ওয়ার্ডটা তোমরা কোথায় পড়ছো? এই যাদেরকে ক্লাস করেছি তারা আমাকে বলো, যারা আমার আগের স্টুডেন্ট তারা আমাকে একটু বলো, থাইমাস কার সাথে রিলেটেড? একটা ওয়ার্ডের সাথে থাইমাসটা রিলেটেড, বলো কোনটা? ওকে, চিত্রাঙ্গদা দাস বলছে অস্টিওব্লাস্ট লিখছেন। আচ্ছা, ওটা অস্টিওব্লাস্ট হবে না, ওটা অস্টিওক্লাস্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, লিখতে পারি, বলা যায় না, ঠিক করে নিও। হ্যাঁ, অস্টিওক্লাস্ট হবে। ওকে, অস্টিওব্লাস্ট হচ্ছে অস্থির অপরিণত কোষ। আপনার ক্লাসে শাহাদিত্য বলছে আপনার ক্লাসে এত ইন্টারেস্ট পাইছি যে আমার পপকর্নের প্যাকেট খালি হয়ে গেছে। যাক, ভালোই চাই। আচ্ছা, শাহাদিত্য বলছে হাড়ের সাথে। আচ্ছা, থাইমাসটা হাড়ের সাথে থাকে। আচ্ছা, ঠিক আছে। বাকিরা একটু বলো, কি কি আছে? এত কম কেন? এই এশা আছে, শাহাদিত্য আছে, চিত্রাঙ্গদা দাস আছে, আনহা আছে। তোমাদের কমেন্ট কোথায়? হ্যাঁ, কেউ কেউ জয়েন করো, কেউ কেউ বেরিয়ে যাও, ব্যাপার কি? রাজেশ আছে। এই কমেন্ট কোথায় তোমাদের? কমেন্ট করে না। এই দেখো, কোশ্চেন হচ্ছে থাইমাস। এই থাইমাস গ্ল্যান্ডটা কোথায় থাকে? প্রশ্ন, থাইমাস গ্ল্যান্ডটা কোথায় থাকে? থাইমাস ওয়াটার থোরাক্সের সাথে কানেক্টেড। থোরাক্স মানে কি? বুক গহ্বর। তো থাইমাস কোথায় থাকে? আমাদের বুকে থাকে বা বুক গহ্বরে থাকে। ঠিক আছে, বুকে থাকে, ঠিক এই রিজিয়নটায়। বুঝতে পারছি? থাইমাস গ্ল্যান্ড থাকে। ওকে, তাহলে এই বৃদ্ধি কি থাইমাসে গিয়ে হবে, এই জন্য দেখে বলা হয় টি লিম্ফোসাইট। দেখো একবারে ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়েই তাদেরকে বর্ণনা করেছে। যেহেতু থাইমাসে বৃদ্ধি হয় এই জন্য টি লিম্ফোসাইট, যেহেতু বোন ম্যারোতে বৃদ্ধি হয় এই জন্য কি বি লিম্ফোসাইট। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার আসি বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট শেষ। কি করে এরা? এই বি লিম্ফোসাইট গুলাই মূলত তোমরা পড়ছো না, অ্যান্টিবডি। এরাই মূলত অ্যান্টিবডি তৈরি করে। কি করে? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে ভাইরাসের এগেইনস্টে কাজ করে। কি? ভাইরাসের এগেইনস্টে কাজ করে। আর এই টি লিম্ফোসাইট গুলো হচ্ছে বিভিন্ন এই টি লিম্ফোসাইটের অনেকগুলো ভাগ আছে। তোমরা পড়ছো না এইডস এ মানে এইডস যখন হয় তাহলে CD4, এই যে CD4 তোমাদের 9-10 এ বলতে আছে CD4 এই প্রোটিনটাকে সে নষ্ট করে ফেলে। CD মানে হচ্ছে ক্লাস্টার ডিফারেন্সিয়েশন কোড। ঠিক আছে, CD4 CD8 এগুলো হচ্ছে টি লিম্ফোসাইটের প্রকারভেদ। ঠিক আছে, এরা হচ্ছে, এদের কাজটা হচ্ছে তোমার যে যদি কোনো ধরো তোমার বডিতে বা তোমার বাড়িতে যদি কোনো চোর প্রবেশ করে, তো এদের কাজ হচ্ছে চিল্লানো যে বাড়িতে চোর আছে। ঠিক সেরকম ভাবে CD4 CD8 এটা কি করে? হচ্ছে চিল্লায়। বডিতে যখন কোনো জীবাণু প্রবেশ করে তখন এরা হচ্ছে চিল্লায় হচ্ছে বিভিন্ন জীবাণুকে বিভিন্ন ক্ষেত্রগুলোকে ডাইকা নিয়ে আনে। তারপর ক্ষেত্রগুলোকে আইসা ওই জীবাণুরে ঘন ধোয়াই দেয়। বুঝতে পারছি? তো এইডস কি করে? এই CD4 CD8 একেই নষ্ট করে ফেলে। যার কারণে কি চিল্লানো লোক নাই, যার মানে আস্তে উপরে চোরাইয়া চুরি করে জায়গা। বুঝতে পারছি? এরও পায় না মানুষ। বুঝতে পারছি? এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে CD4 CD8 এর হচ্ছে কি এই টি লিম্ফোসাইটের অংশ। এছাড়াও এই টি লিম্ফোসাইটের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। কি সেল? সাইটোটক্সিক টি সেল।
এটা কি করে? দেখো তো সাইটো মানে কি কোষ, টক্সিক, টক্সিক মানে কি বিষ, তার মানে যেগুলো হচ্ছে মানে বিষে আক্রান্ত কোষ, মানে হচ্ছে যেগুলো টক্সিক কোষ, অর্থাৎ যে কোষগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, নষ্ট কোষ, এই নষ্ট কোষগুলোকে মারা। নষ্ট কোষগুলোকে কে মারে? এই সাইটোটক্সিক টি সেল। বা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে সেই কোষগুলোকে কে মারে? এই সাইটোটক্সিক টি সেল। তাহলে তোমার জীবদেহে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে ভাইরাস অ্যাটাক করতে পারে, একটা কি কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে। ধরো কোনো একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করে কোষটাকে নষ্ট করে ফেলছে, তাহলে ওই কোষটাকে যদি আমরা ধ্বংস না করি সেক্ষেত্রে তার ইনফেকশনটা চারদিকে ছড়ায় পড়বে। বা ধরো কোনো একটা কোষে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারটাকে যদি আমরা ধ্বংস না করি তাহলে কিন্তু চারদিকে ছড়ায় পড়বে। ওই ক্যান্সার আক্রান্ত কোষ বা টক্সিক বা বিষাক্ত কোষগুলোকে ধ্বংস করার কাজ কে করে? সাইটোটক্সিক টি সেল। বুঝতে পারছি? আরেকটা মজার ব্যাপার বলি, যদি তোমরা ভেবে থাকো যে আমাদের বডিতে ক্যান্সার কোষ তৈরি হয় না, তাহলে ব্যাপারটা ভুল। প্রতিনিয়ত আমাদের বডিতে ক্যান্সার কোষগুলো তৈরি হইতেছে, এবং প্রতিনিয়ত এই সাইটোটক্সিক টি সেল, ন্যাচারাল কিলার সেল, এটা হচ্ছে আমাদের এই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করতেছে। বুঝতে পারছি? প্রতিনিয়ত এটা ধ্বংস করে যাচ্ছে। বাট যখন দেখা যাবে একটা পর্যায়ে এই কোষগুলো ঠিকভাবে কাজ করবে না, তখন এই ক্যান্সার কোষগুলো তোমার বডিতে ডেভেলপ করা শুরু করবে। বুঝতে পারছি? তখন তোমার ক্যান্সার হবে। ক্লিয়ার? এটা একটা রিজন। আরো রিজন আছে, অস্বাভাবিক বিভাজনের ফলে হইতে পারে, বা টিউমারের ফলে হইতে পারে, বা ইনফেকশন থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। বুঝতে পারছি? ক্যান্সার হওয়ার অনেকগুলো রিজন আছে, এর মধ্যে একটা হচ্ছে এই কোষগুলো ঠিকভাবে কাজ না করবে। বুঝতে পারছি? ওকে, অনেক কোশ্চেন চলে আসছে। চিত্রাঙ্গদা দাস বলছে স্যার মনে পড়ছে না। ওকে, এরশাদ দাস প্রেজেন্ট। মালিয়া বলছে এই যে স্যার আমি। ওকে, বাঁধন আমি লেখছি তাই কমেন্ট করতে পারি না। আচ্ছা, চিত্রাঙ্গদা দাস বলছে আসি। ওকে, সাহা আদিত্য বলছে স্যার বি লিম্ফোসাইটের অ্যান্টিবডি কি শুধু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুর বিরুদ্ধে কাজ করে না? অ্যান্টিবডি কার এগেইনস্টে কাজ করে বলতো? পৃথিবীতে ভাইরাসের এগেইনস্টে কাজ করার মতো দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যান্টিবডি, একটা হচ্ছে অ্যান্টি ভাইরাল ড্রাগস। ঠিক আছে? অ্যান্টি ভাইরাল ড্রাগস বা ইন্টারফেরন যেটাকে বলি আমরা। আর ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করার জন্য একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর একটা হচ্ছে অ্যান্টিসেল। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে। বুঝতে পারছেন? এই যে স্পেসিফিক ভাবেই তো হয়ে গেল। তাহলে অ্যান্টিবডি কি ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করবে? করবে না। অ্যান্টিবায়োটিক ভাইরাস এগেইনস্টে কাজ করবে? করবে না। তো আমাদের যখন জ্বর হয় আমরা কি করি? ওদের অ্যান্টিবায়োটিক খাই, তাই না? তো তোমাকে জানতে হবে এটা কি ভাইরাস দ্বারা জ্বর নাকি ব্যাকটেরিয়া গঠিত জ্বর। সামান্য আমাদের যে সর্দি জলগুলো হয় এগুলো কিন্তু ভাইরাসের কারণে হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়। তো ওইটা তুমি যদি অ্যান্টিবায়োটিক অন্তত কাজ করবে না। হ্যাঁ, কিছু সময়ের জন্য তুমি হয়তো রিলিফ পাবা, বাট আলটিমেট কোনো লাভ নেই। অল্প সময় যদি রিলিফ পাই, ওই জ্বর আবার হবেই, দেখবে একসময় এমনিতেই চলে যাবে। ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, বাট একসময় এমনি চলে যাবে। ওকে, আচ্ছা স্যার যদি বিষাক্ত কোষগুলো মেরেই ফেলে তাহলে ক্যান্সার বা টিউমার হয় কেন? হ্যাঁ, ওটাই তো বললাম, যদি এই কোষগুলো ঠিকভাবে কাজ করতে না পারে, সাইটোটক্সিক টি সেল এগুলো যদি তৈরি হতে না পারে, বা তোমার বডিতে যেই ক্যান্সার কোষগুলো তৈরি হওয়ার যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো যখন ডেভেলপ হয়ে যায়, ঠিক আছে, বা মাইটোসিস কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। বুঝতে পারছি? এগুলা মানে বিভিন্ন রিজন আছে, ওই রিজনগুলোর কারণে এই কোষগুলা তোমার হয় কাজ করতে পারে না, নয় এতই ক্যান্সার কোষগুলো ডেভেলপ হয় যাতে করে এই কোষগুলা সাইটোটক্সিক টি সেল বা অন্যান্য সেলগুলা ওদেরকে মেরে শেষ করতে পারে না। বুঝতে পারছি? যার কারণে ক্যান্সার কোষগুলো ডেভেলপ হয়। ক্লিয়ার? চিত্রাঙ্গদা দাস বলছে আস্তে আস্তে ক্যান্সার সেল ডিস্ট্রয় করার জন্য থেরাপি দেয়, তাহলে ওইটা আবার কেমনে হয়? আচ্ছা, ক্যান্সার কোষ সেটা যখন একটা ফিক্সড পজিশনে হয়, ধরো তোমার ধরো তোমার বডির কোন একটা পার্টস, একটা অংশে ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে তুমি থেরাপি দিতে পারবা, তাই না? বুঝতে পারছি? তখন মনে করো ওই কোষগুলোকে ধ্বংস করা হয়। বুঝতে পারছি? ধরো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার 10 জন ফ্রেন্ড আছে এক জায়গায়, 10 জনের মধ্যে 2 জন হচ্ছে খারাপ। যে 2 জনের যদি আমি বাইক করে দিই, তাহলে তো ফ্রেন্ড সার্কেলের কোনো খারাপ মানুষ থাকলো না, কারণ তোমরা কি ঠিকভাবে ফ্রেন্ডদের মাঝে বন্ডিং স্ট্রং হবে, ঠিকভাবে তোমরা করতে পারবো, ফ্রেন্ডশিপ রাখতে পারবো, তাই না? এটাই হচ্ছে ব্যাপার, যে আমার ফুল বডির মধ্যে যখন মনে করো ক্যান্সার ছড়ায় যাবে,
তখন কিন্তু থেরাপিতে খুব একটা বেশি কাজ হবে না। তবে বর্তমানে তোমার নতুন নতুনই বের হয়েছে, বুঝতে পারছি। আমরা যেটাই করি তোমার কি বলে ওটাকে, ক্যান্সারের জন্য, আরে আমার মাকে দেওয়া হয়েছিল, ইউটেরাস ক্যান্সার হয়ে যেত, তো যদি বেশি না 10 দিন পর যাইতো তখন তাইলে মনে করো মায়ের ইউটেরাস ক্যান্সার হয়ে যেত, বাট ভাগ্য ভালো হয় না, বুঝতে পারছি। যাই হোক, তো ইমার্জেন্সি ইমিডিয়েট তাকে ক্যান্সার কেমো 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 দিছে, বুঝতে পারছি, কেমোথেরাপি। তো কেমোথেরাপি তুমি দিতে পারবা, বুঝতে পারছি, কেমোথেরাপি দিতে পারবা যদি একটা একটা জায়গায় হয় বা সারা বডিতে ছড়ায় গেলে সেক্ষেত্রে কেমোতে তো কাজ করবে না, তো অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখি আর কি কি আছে ক্যান্সার টেস্ট করার জন্য। ওকে, ক্যান্সার সেলগুলো কি খুব তাড়াতাড়ি তৈরি হয়? হ্যাঁ, এদের গ্রোথ সিস্টেম, মানে ক্যান্সার, এটা বলা হয় যে ক্যান্সার কোষগুলার যে তাদের গ্রোথ সিস্টেম, এরা তারা নিজেরা নিজেদের গ্রোথ সিস্টেম তৈরি করে নেয়, বুঝতে পারছি, এবং তারা খুব দ্রুত বিভাজন হয়। নর্মালি যদি 1 মিনিটের মধ্যে 1000 কোষ তৈরি হয়, তাহলে ক্যান্সার কোষ তৈরি হবে 1 কোটি, হিউজ পরিমাণে, মানে অল্প সময়ের মধ্যে অনেক বিভাজন হয়, বুঝতে পারছি। এই জন্য যাদের ক্যান্সার হয় খুব ইমিডিয়েট তাদেরকে ট্রিটমেন্ট করতে হয়, ক্লিয়ার। এবং যাই হোক স্যার, কেমোথেরাপি আর রেডিও অ্যাক্টিভ থেরাপির মধ্যে ব্যয়বহুল ভালো কোনটি? আচ্ছা, আমি রেডিও অ্যাক্টিভ থেরাপি ব্যাপারটা নিয়ে অতটাও শিওর বলতে পারতেছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমোথেরাপিটাই দেওয়া হয়। যাদের ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে কেমোথেরাপিটাই দেওয়া হয়। রেডিও অ্যাক্টিভ থেরাপি নিয়ে আমার আইডিয়া একটু কম আছে, সো আমি আপাতত বলতে পারতেছি না এটা, ঠিক আছে। ওকে, রেডিও অ্যাক্টিভ থেরাপিটা তোমার রেডিয়েশনের মাধ্যমে দেওয়া হয়। এটা মেবি আইসোটোপ, এটার সাথে একটা কানেকশন আছে, আইসোটোপের একটা কানেকশন থাকতে পারে, আমি যতটুকু আইডিয়া করতেছে। আচ্ছা, কৃত্রিম ভাবে এই মাইটোসিস বিভাজনকে বাড়ানো, কমানো বা নিয়ন্ত্রণ করা কি সম্ভব? আচ্ছা, কৃত্রিম ভাবে অনেক কিছুই পসিবল, তুমি চাইলে করতে পারবা, তবে ওটার জন্য তার পরিবেশ দরকার। একটা কোষ বিভাজনের জন্য যে পরিমাণ যে হরমোনগুলো লাগবে, তারপর যে গ্রোথ ফ্যাক্টর গুলো লাগবে, যে প্রোটিন লাগবে, ওগুলো তুমি যদি ঠিকভাবে ডেলিভার করতে পারো তাহলে পসিবল, আর যদি করতে না পারো তাহলে পসিবল না, বুঝতে পারছি। এটা হচ্ছে বিষয়। যারা ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক্স ইঞ্জিনিয়ার বা যারা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তারা কিন্তু এই যে নতুন নতুন বৈশিষ্ট্য যখন তৈরি করে, তোমার কি মনে হয় জাস্ট এক জায়গা থেকে একটা অন্য জায়গায় ওই বৈশিষ্ট্যটা অ্যাড করে দিলে হয়ে যায়? না, এটার জন্য অনেক রিসার্চ আছে, যে জিনিসটা কিভাবে কেমনে করবে না করবে, মানে অনেক কিছু আছে। একটা জিনিসে তুমি যখন টপিক, জাস্ট একটা টপিক নিয়ে তুমি যখন পড়বা বা জানবা, দেখবা এর ভিতরে জানার শেষ নাই। তুমি যত পিএইচডি করার স্টুডেন্ট হও না কেন, জানার শেষ নাই। পিএইচডি করার টিচাররাও মনে করো অনেক কিছু, তখন মনে করো নিজেরা অনেক কিছু তৈরি করে, বুঝতে পারছি, নিজেরা তৈরি করে, আবার অন্যান্য যারা তৈরি করছে তাদের লেখা পড়ে, বুঝতে পারছি, জানার কিন্তু শেষ নেই। সো তুমি যাই বলো না কেন, যে তুমি চাইলে এগুলা কমাইতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা, অবভিয়াসলি পারো, বাট তার জন্য কি লাগবে? একটা প্রপার এনভায়রনমেন্ট লাগবে। যদি তুমি এনভায়রনমেন্টটাকে এনশিওর করতে পারো তাহলে অবশ্যই এটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, ক্লিয়ার। তবে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রোটিনটা, সেই প্রোটিনটা কিন্তু অবশ্যই থাকতে হবে। ওকে, আচ্ছা, ওকে। সো আজকে আমরা অনেক ক্লাস, অনেক কিছু পড়াইছি, আমাদের মোটামুটি এই ডাব্লিউবিসির অংশটুকু শেষ হয়ে গেছে। আমরা ক্লাস আজকে এই পর্যন্তই রাখবো। অনুচক্রিকাটা আমি আমাদের প্রাইভেট গ্রুপে করাবো, মানে তোমাদের বায়োলজির আজকে মোটামুটি শেষ ক্লাস এই চ্যাপ্টারে ধরতে পারো, যে যদি আমরা ক্লাস পরবর্তীতে 2-1টা করাই তাহলে, বাট এছাড়া আমাদের বাকি ক্লাসগুলো আমাদের প্রাইভেট গ্রুপে হবে, বুঝতে পারছি। তো ফেসবুক লাইভ, বায়োলজির জন্য ফেসবুক লাইভ এই পর্যন্তই ধরতে পারো। আমরা পরবর্তী ক্লাসগুলো হয়তো বা কেমিস্ট্রি আনতে পারি, তবে সেটা আপাতত কবে ক্লাসটা নেব কেমিস্ট্রি ক্লাস আমি আপাতত সিউরিটি বলতে পারতেছি না, বিকজ একটু বিজি আছি কয়েকদিনের জন্য। কয়েকদিন বলতে এই সপ্তাহ আর সামনের সপ্তাহ আরো বেশি বিজি থাকবো, তো যার কারণে হয়তো ক্লাস করাতে পারবো কিনা আপাতত শিওর দিতে পারতেছি না। হয়তো যদি পারি 2-1টা ক্লাস এই সপ্তাহে করালেও করাতে পারি, 2-1টা ক্লাস যদি করাইতে পারি তাইলে, ঠিক আছে। তো যেদিন করাবো সেদিন বা তার আগের দিন বা যখনই পারি আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো যে আজকে কেমিস্ট্রি ক্লাসটা হবে বা কেমিস্ট্রি ক্লাসটা হবে, বা চাইলে বায়োলজি ক্লাসটা হতে পারে, বুঝতে পারছি। এটা হচ্ছে বিষয়। তো তোমরা আমাকে একটু জানাও যে আজকে ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে, কুইকলি আমাকে একটু জানাও। স্যার, আপনি জীববিজ্ঞানে কোন বিষয়ের উপর পড়াশোনা করেন? আচ্ছা, শাহাদিত্য, তুমি তো জানো না আমি কোন বিষয়ের উপর পড়াশোনা করি।
হ্যাঁ, আমি জীববিজ্ঞানের একটা বিষয় নিয়ে পড়াশোনা করি। তুমি আমাকে বলো আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতেছি। দেখি, তুমি তো আমার অনেকগুলো ক্লাস করছো, আমি একটু আইডিয়া জানতে চাই যে আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছি, মানে একটু আইডিয়া জানতে চাই তোমার কাছ থেকে। দেখি তুমি কি বলো। আচ্ছা, সীমান্ত চৌধুরী বলছে থ্যাংকস আ লট। চিত্রাঙ্গদা দাস বলছে খুব ভালো লাগলো স্যার ক্লাসটা। ওকে। ঋত্বিক দাস ভাই কেমন আছেন, অনেকদিন পরে আপনাদের দেখলাম। আইয়ো তোমারে দেখাই, আইয়ো। ঠিক আছে। আচ্ছা, বাঁধন বলছে কেন ভাই বিয়া করবেন কোন, ভাই বিয়ার প্রসঙ্গ কেন আসতেছে? আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, শাহাদিত বলতে খুব ভালো লাগলো ক্লাসগুলা। ওকে, আজকের ক্লাসটা অনেক ভালো ছিল, সীমান্ত চৌধুরী বলছে। দীপ সরকার বলছে স্যার অনেক ভালো। মালিকা বলছে জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। দীপ সরকার বলছে জুলজি। ওকে। বাঁধন অয়ন বলছে ভাই আমি জানি। আচ্ছা, আপাতত বললো না। শাহাদিত্য বলছে হাড়ের উপর বা মানব দেহের উপর হতে পারে। আচ্ছা, যারা হাড়ের উপর বা মানব দেহের উপর পড়াশোনা করে তারা তো ডাক্তার, তাই না? ভালো। প্রিয়াংশী দত্ত অয়ন বলছে ভালো ছিল ক্লাসটা। চিত্রাঙ্গদা দাস বলছে স্যার লিভ নিলাম। হ্যাঁ, চাইলে লিভ দিতে পারো, প্যারা নাই। সীমান্ত চৌধুরী বলছে ওভারঅল সব এফবি ক্লাসগুলো অনেক ফ্রুটফুল হইত। হ্যাঁ, চিত্রাঙ্গদা দাস গুড বাই। ঈশা দাস বলছে ভালো। ওকে। আচ্ছা, তো যাই হোক, তোমরা চাইলে কমেন্ট করতে পারো। আজকের মতো ভালো ক্লাস আমি জিন্দেগিতেও করি নাই। এই ফান দিও না, বুঝছো, ফান দিও না। আজকের মতো ভালো ক্লাস আমি জিন্দেগিতেও করি নাই। বাপ রে। শাহাদিত স্যার বলে দেন। না, আমি তোমাদেরকে আরেকটু টাইম দিচ্ছি যে একটু আইডিয়া করো যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, জাস্ট একটু আইডিয়া করো। প্রান্ত সাহা বলছে ভুটানি। আচ্ছা, দেখি সামনে কি হয়। কারণ আমি তোরে আচ্ছা রোটানি নিয়ে পড়ছেন। ওকে, দেখি বাকিরা কি বলে, আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। ভাই খুইলা দেন, সবাই জানে। শাহাদিত্য বলছে তাহলে পশু পাখি বা গাছপালা। আর বাকি আছে কি? আচ্ছা, যাই হোক, তো বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ছেন না? হ্যাঁ, গুড। বায়োকেমিস্ট্রি অনেক অনেক কিছুই বলতেছে, মজা পাইতেছি। আচ্ছা, আচ্ছা, তোমাদেরকে আর দৌড় না করাই। আমার সাবজেক্ট হচ্ছে বোটানি, পিওর সাবজেক্ট। ঠিক আছে, এটা একটা পিওর সাবজেক্ট। তো আমি আপাতত বোটানি নিয়ে পড়াশোনা করতেছি। বাংলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞানে আমি বর্তমানে অনার্স থার্ড ইয়ারে আছি। ঠিক আছে, দেখে মনে হয় না আমাকে যে আমি থার্ড ইয়ারে, বাট থার্ড ইয়ারে আছি। যদি করোনার প্যান্ডেমিকটা না থাকতো তাহলে ফোর্থ ইয়ারে থাকতাম, এবং আগামী বছর বের হওয়ার একটা চান্স থাকতো, এবং তার পরের বছর মনে করো চাকরি বাকরি নিয়ে বা মাস্টার্সে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল আর কি। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপারটা। আচ্ছা স্যার, আপনি ল পড়তেছেন আমি জানি। আচ্ছা, তোমার কিভাবে মনে হইলো যে ল আমি পড়তেছি? মানে ল মানে কি? ল মানে তো আইন কানুন, তাই না? আমি তো আইন কানুনের জানি না, তো ল নিয়ে কিভাবে পড়তেছি? আচ্ছা, ভাই বায়োলজি নিয়ে পড়ায়। হ্যাঁ, গুড। আয়ন স্যার বায়োলজি পড়ায়। বাংলাদেশে কি কোনো বায়োলজি লাইব্রেরি কি ল্যাবরেটরি আছে যেখানে আমি ঢুকে কাজ করতে পারি নিজের ইচ্ছা মতো? আচ্ছা, বাংলাদেশে যেই জায়গাগুলো আছে, লাইক তোমার বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, মানে বা তোমার চিড়িয়াখানা আছে, কিংবা তুমি হার্বেরিয়াম আছে, ন্যাশনাল হার্বেরিয়াম আছে, ঠিক আছে, চিড়িয়াখানা অথবা তোমার বোটানিক্যাল গার্ডেন, সেখানে তুমি টিকিট কেটে
ভিতরে গিয়ে তুমি ওখানে রিসার্চ করতে পারবা, ওটা নিয়ে কোনো প্যারা নাই। বাট বাংলাদেশের যে ন্যাশনাল হার্বেরিয়াম, ওখানে হচ্ছে বাংলাদেশের যত ধরনের উদ্ভিদ আছে সে সকল ধরনের উদ্ভিদকে ওখানে রেখে রিসার্চ করা হয়। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে রিসার্চের জায়গা। তো এখানে রিসার্চ করতে গেলে তোমাকে পারমিশন লাগবে। পারমিশন ছাড়া তুমি কোনো ইনস্টিটিউটে রিসার্চ করতে পারবে না, এমনকি কোনো প্রকার কলেজেও না। বুঝতে পারছি? যদি তুমি রিসার্চ করতে হয় পারমিশন লাগবে, পারমিশন ছাড়া কিছু পারবে না। যদি পারমিশন দেয়, ধরো তুমি তোলারামে রিসার্চ করবা, বা তোলারামে যে বোটানি ল্যাব আছে বা জুলজি ল্যাব আছে বা কেমিস্ট্রি ল্যাব আছে, ওই ল্যাবে গিয়ে তুমি রিসার্চ করবা। যদি স্টুডেন্ট হও তাহলে কোনো প্যারা নাই, রিসার্চ করতে পারো। বাট তুমি যদি অন্য কলেজের স্টুডেন্ট হও বা অন্য জায়গায় স্টুডেন্ট হও, সেক্ষেত্রে তোমার পারমিশন লাগবে। ক্লিয়ার? ওটা হচ্ছে বিষয়। আর এইগুলা পড়লে কিসের চাকরি হতে পারে? আপাতত প্রথম 2 বছর আমি খুবই হতাশ ছিলাম যে আমি বোটানি পড়ে কি করবো, ঠিক আছে। তারপর দেখলাম যে না, একটা ভালো চাকরি আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট পড়ানো মানে টিচিং। আরেকটা ভালো চাকরি আছে, সেটা হচ্ছে বিসিএস। তো যদি কারো বিসিএস না হয়, সেজন্য একটা ভালো আছে, সেটা হচ্ছে ফার্মাকোলজি একটা অপশন। তুমি চাইলে মাস্টার্স, তুমি এটা ডিপেন্ড করো তুমি মাস্টার্সে কোন সাবজেক্টের উপর করবা। বুঝতে পারছি? তো যেহেতু পিওর সাবজেক্ট, তো ওটার জন্য বা তুমি চাইলে মানে তুমি চাইলে অনেক জায়গায় যেতে পারবা। যেহেতু সায়েন্স ফ্যাকাল্টি, তো তুমি চাইলে অনেক জায়গায় যেতে পারবা। ব্যাংক জবও করতে পারবা, যে কোনো কলেজে প্রভাষক হিসেবে কাজ করতে পারবা, কিংবা তোমার যে ন্যাশনাল হার্বেরিয়ামে কাজ করতে পারবা, ঠিক আছে। তোমার রিসার্চার হিসেবে তুমি যদি ওরকম পিএইচডি লেভেলে যাইতে পারো। বুঝতে পারছি? তবে নর্মাল লেভেলে তুমি যদি থাকো, মানে তুমি যদি বলেন, তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমার নিবন্ধন পরীক্ষা দিয়ে টিচিং প্রফেশনটাকে নিয়ে ফেলো, ঠিক আছে। আর যদি একটু হায়ার লেভেলে যেতে চাও, সেক্ষেত্রে আমি বলবো পিএইচডি অ্যান্ড দেন তোমার বিসিএস, এই দুইটা আছে অপশন, ঠিক আছে। এছাড়া তোমার যে ন্যাশনাল হার্বেরিয়াম আছে, ওখানে কাজ করতে পারবে, কিংবা বোটানিক্যাল গার্ডেনে কাজ করতে পারবা। বুঝতে পারছি? ওগুলোই। ওকে, আচ্ছা। ওরে বাবা, আপনি তো এই জন্যই তো লড়াই করতেছেন। ও আচ্ছা, আমি আইন জানি না দেখে লড়াই করতেছি। বাহ, হোয়াট নাইস যুক্তি। আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করতে চাই পড়াশোনা অবস্থায়। কেমিক্যাল দিয়ে পরীক্ষা করতে, তার মানে কেমিস্ট্রির ব্যাপার স্যাপার নিয়ে, হ্যাঁ তুমি চাইলে করতে পারবা, ঠিক আছে। আমাদের হাই স্কুলেই তো আছে, হাই স্কুলে যাও, হাই স্কুলে গিয়ে তুমি রিসার্চ করো। আমাদের সময় হাই স্কুলের ল্যাব তো পুরো, মানে হাই স্কুলের ল্যাবের চাবি প্রায় সময় আমাদের কাছে থাকতো। আমরা গিয়ে ওখানে কি করতাম, বাট আমাদের পরে ওই ল্যাবটাকে টোটালি অফ করে দেওয়া হয়েছে। তো আমাদেরকে দেওয়ার রিজন ছিল, কারণ হাই স্কুলের ল্যাবের দায়িত্বে ছিল শ্রীকান্ত স্যার। তো যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি, শ্রীকান্ত স্যার, আরো কয়েকজন টিচার মিলে, আর আরো একজন মানে স্টুডেন্ট ছিল, মানে আমি আর আমার সাথে আরেকজন স্টুডেন্ট আর কয়েকজন টিচার মিলে আমরা হাই স্কুলের ল্যাবটাকে সম্পূর্ণ পরিষ্কার করছিলাম, মানে ডিসেম্বর মাসে, ঠিক আছে। বছরে একবার ওটা পরিষ্কার করা হয়, সেকেন্ড বছর নিজ দায়িত্বে পরিষ্কার করে। তো ওইবার আমাকে নিছিল তখন। তো এরপর থেকে মনে করো ল্যাবে যে কোনো কাজকর্মের জন্য একটু আমার প্রায়োরিটিটা একটু বেশি ছিল, যার কারণে ল্যাবের মোটামুটি যে কোনো কাজ আমাকে, মানে আমিই করতাম করতে গেলে। দু একটা কাজ করতে যেটা ত্রুটি থাকে, যেমন টেস্ট টিউবই করা বা কোথায় কোন জিনিসটা আছে, তো এই জিনিসটা আমি বের করে দিতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। টিচাররা তো জানতোই, তাই না? তো তবুও মনে করো মাঝে মাঝে বলতো যে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, তো ওটা আমি গিয়ে নিয়ে আসতাম। যার কারণে ল্যাবের কোথায় কি আছে সেগুলো আমার পরিচিত ছিল, এবং ওই কারণে অনেক সময় ল্যাবের চাবি আমার কাছে থাকতো। বুঝতে পারছি? এবং আমরা প্রায় সময় ল্যাবে গিয়ে তোমার বিভিন্ন কেমিক্যাল দিয়ে কাজকর্ম করতাম। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখি আর কি আমি কেমিক্যাল, আবার এটা কি? আচ্ছা, শাহাদিত্য, এটা আবার কোনটা? পিএইচডি করেন, চাকরি এমএও? হ্যাঁ, পিএইচডি করলে আসলে চাকরি, বাট পিএইচডির জন্য যে ব্রেন দরকার, আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট আমার এরকম ব্রেন আছে কিনা। আচ্ছা, গৌতম স্যার কও। আচ্ছা, গৌতম স্যারকে বলতে পারো, স্যার এখন একটা নতুন কাজ শুরু করছে ফিজিক্সের উপর, স্যারের সাথে কথাবার্তা বলতে পারো, ঠিক আছে। ফিজিক্সের উপর সে নতুন একটা কাজ শুরু করছে। যাই হোক, আপাতত সেটা নাই বলি। হাই স্কুল এখন কেমিক্যাল ধরতে দেয় না, কেমনে করবো? পারমিশন লাগবে না, পারমিশন ছাড়া তো কেমিক্যাল ধরতে দেবে না। বুঝতে পারছি? তোমরা কতটা জানো না জানো এটা তো টিচাররা জানে, এই জন্য তোমাদেরকে পারমিশন দেয় না। বাট আমাদের সময় টিচাররা আমাদেরকে জানতো যে আমরা কতটুকু পারি না পারি, বা আমরা
দুই নম্বর বা মনে করো এক কেমিক্যাল লোক আরেক কেমিক্যাল দিয়ে মনে করো ব্লাস্ট করার তো সুযোগ নাই, তাই না? কারণ আমরা প্রত্যেকটা জিনিস বুঝে শুনেই করছি, কারণ আমরা যেমন এসিড কোনটা, ক্ষার কোনটা, তারপর কোনটা, এগুলো কিন্তু আমাদের মোটামুটি আইডিয়া ছিল, বুঝতে পারছি? এই কারণে আমরা ওই ল্যাবটাকে মানে মাঝে 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 বলতে কি তোমার ধরো যে 2 মাস বা কখনো কখনো ল্যাবের চাবি আমাদের কাছে থাকতো আর কি। ধরো টিচার আসবে তো চাবিটা আমার কাছে দিয়ে দিল, আমার কাছে বা আমাদের ফ্রেন্ডের কাছে, ওরকম আর কি, বুঝতে পারছি? ব্ল্যাকমেইল করো, বিশের ডেট ওভার হয়ে গেলে কি হয়? আচ্ছা, এটার একটা কোশ্চেন আমাদের গ্রুপে করছিল, তো আমি সেদিন এই 20 ডেট ওভার নিয়ে আমি একটা ভিডিও দেখলাম যে 20 যদি ডেট ওভার হয়ে যায় তাহলে সেই 20 আরো মারাত্মক হয়ে যায়, ঠিক আছে? তবে এই 20 উপর আবার ডিপেন্ড করে যে 20 গুলো কি কেমিক্যালি 20 নাকি অন্য কোনো 20, তবে যে 20 হোক না কেন ডেট ওভার হয়ে যাওয়া মানে এটা আরো ওটার চাইতে আরো খারাপ পরিস্থিতি তৈরি করবে, বুঝতে পারছি? আচ্ছা, ওকে, অনেক কথাবার্তা বলছি তোমাদের সাথে, আজকের মতো আমরা এখানেই ক্লাসটা রাখবো। যদি কার কোনো প্রশ্ন থাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে তোমরা কোশ্চেন করতে পারো, দেন আমরা ক্লাস এখানে শেষ করে দেবো, ঠিক আছে? আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, না হলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো। ওকে, স্বাভাবিক তো ওকে স্যার, বাকি একটু জানিয়ে দিও তোমাদের কি অবস্থা, তোমরা কি ক্লাসটা ঠিকভাবে বুঝলা কিনা। তবে আমার আজকে প্ল্যান ছিল অনুচক্রিকাটা ধরে যে আমাদের কিভাবে রক্ততঞ্জন ঘটে সেটা বোঝানো। আমাদের রক্ততঞ্জনের প্রক্রিয়াটা কিন্তু অনেক ফাস্ট একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একটা শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা শেখা যায়। জাস্ট 2-3টা মানে স্যাম্পল মনে রাখলেই হয়, ঠিক আছে? 2-3টা ওয়ার্ড মনে রাখলেই হয়ে যায় এটা। তো পরীক্ষায় আসে রক্ততঞ্জন প্রক্রিয়াটা কিভাবে রক্ততঞ্জন হয় বা কিভাবে রক্ত জমাট পাবে, তো ওটা ভাবছিলাম আজকে পড়াবো, বাট যাই হোক। পেশাদাস বলছে টাটা বাই বাই সি ইউ। সি ইউ মানে তুমি আমার আবার কই দেখো? দীপ সরকার স্যার, আমার কোশ্চেন ছিল কেমন আছেন? হ্যাঁ, মুই ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে স্যার, সায়ানাইডের ডেট ওভার হয়ে গেলে হলে কি হবে? এটা তো এমনিতেই মারাত্মক। হ্যাঁ অবশ্যই, সেটা যদি ডেট ওভার হয়ে যায়। আচ্ছা তুমি আমাকে বলো তো, সায়ানাইড কি একটা অজৈব পদার্থ না? অজৈব পদার্থ কি সহজে ডেট ওভার হয়? সহজে ডেট ওভার হয়, আমি যতটুকু জানি, আমার নলেজ যতটুকু আছে, অজৈব পদার্থের মেবি ডেট ওভার হয় না, ডেট ওভার হয় জৈব পদার্থে, ঠিক আছে? বায়োমলিকুলগুলো। ওকে, নো কোশ্চেন ক্লিয়ার। শাহাদিত্য শেষ কথা। শাহাদিত্য নমস্কার। হ্যাঁ নমস্কার। দীপ সরকার ভালো আছি। ওকে, তাহলে মোটামুটি আমাদের আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। তো প্রত্যেকে তোমরা ভালো থেকো, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে তোমরা ভালো থেকো। আর একজন বলছে যে স্যার ভালো কেন আছেন? ভালো থাকতে ভালো লাগে, খুশি দিয়ে ঠেলায়, তাই না? এই জন্য ভালো আছে, বুঝতে পারছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি তো লকডাউনে বাসায় থাকি, বাইরে বের হওয়া হয় না, তো এই ফাঁকে সবার সাথে একটুখানি কথাবার্তা বলা হয়। মানে এই যে এই 8:30টার ক্লাসটায় তোমরা অনেকেই তো থাকো, তাই না? তো সবার সাথে কথাবার্তা বলা হয়, তোমাদের সাথে মানে নিউজ এক্সচেঞ্জ করা হয়, প্লাস অনেকে ফানি কথা বলো, একটু তোমাদের কথাবার্তা বলি, মজা লাগে, তাই না? এই জন্য আর কি, যখন তোমাদের ক্লাস করাতে আসি, আমার মুড যতই অফ থাকুক না কেন, ক্লাস করাতে গিয়ে মুড ভালো হয়ে যায়, বুঝতে পারছি? এটা হচ্ছে মানে কি বলবো, যাক, এটা সাবকনসিয়াসলি যখন ক্লাস করাতে যে অটোমেটিক মুড ভালো হয়ে যায়, বুঝতে পারছি? যতই মন খারাপ থাকুক না কেন, তো এই জন্য আর কি ভালো আছে, মুড অফ থাকলেও ভালো আছে, বুঝতে পারছি? ওকে, সো আর সোয়া বলছে একটু হয়ে গেছে না, একটু লেট হয় নাই, পুরোটাই লেট হয়ে গেছে।